হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভৌত বিজ্ঞানের বলের সংযোজন এবং বিভাজন এগুলো তো করিয়েছি। আজকে তার পরের পার্টটা করাবো। দেখো তোমাদের আর কিন্তু এক্সামের বেশি দেরি নেই, আর কয়েকদিনের মধ্যে এক্সাম শুরু হতে চলেছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বইটা খুব ভালো করে রিভিশন দিতে হবে, খুব ভালো করে পড়তে হবে জিনিসটাকে বারবার করে। আর এই চ্যাপ্টার থেকে তোমাদের বিশেষ করে কিছু অঙ্ক কিন্তু আসে পরীক্ষায়, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। তো আমি চেষ্টা করব তোমাদের একটা ভিডিও বানিয়ে দেওয়ার, যেখানে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষা আসে বা এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো সেগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, আজকে যে ক্লাসটা করাতে চলেছি এখানে রোলার রোলার ক্রিয়া। তোমাদের একটা পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে কোনো একটা বস্তুকে ঠেলা বেশি সহজ নাকি টানা বেশি সহজ, টানা নাকি ঠেলা, এই দুটোর মধ্যে কোনটা বেশি সহজ। তো তোমাদের বলে দিই, কোনো বস্তু কিন্তু টানা সহজ, ঠেলার থেকেও টানা সহজ, ঠিক আছে? কোনো বস্তু ঠেলার থেকেও টানাটা হচ্ছে সহজ, কিন্তু কেন, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। দেখো, একটি রোলারকে বলছে ঠেলার চেয়ে টানাই সুবিধাজনক। রোলার ব্যবহার করে অসমতল ভূমিকে সমতল করা হয়, রোলারকে ঠেলা অথবা টানা যায়, ঠিক আছে? আমরা দেখি যে ধরো ওই ক্রিকেট মাঠ বা ফুটবল মাঠের ক্ষেত্রে যে মাঠের মধ্যে আমরা রোলার দিয়ে কি করি, সেই মাঠটাকে সমান করার চেষ্টা, মানে সমান করি, ঠিক আছে? এবার দেখো, এখন রোলার ঠেলার ক্ষেত্রে কি হয় সেটা একটু বুঝে নাও। বলছে যে রোলার ঠেলার সময় ধরা যাক ও আর অভিমুখে বল প্রয়োগ করা হলো। ধরো আমি এরকম, এটা ও এটা আর, তো ও থেকে আর এর দিকে আমি বল প্রয়োগ করলাম, ঠিক আছে? অভিমুখে বল প্রয়োগ করা হলো, এই বলটির দুটি উপাংশে বিভাজিত হয়ে যায়। দেখো, কোনো একটা বল প্রয়োগ করলে সেটা দুটো উপাংশে বিভাজিত হয়ে যায়, সবসময় মনে রাখবে, দুটো উপাংশে সেটা ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে ও ওয়াই, আর একটা হচ্ছে ও এক্স, ঠিক আছে? তাহলে ও ওয়াই যেটা, সেটা হচ্ছে নিচের দিকে ক্রিয়া করছে, আর যেটা ও এক্স বলের দ্বারা বলছে রোলারটি সামনের দিকে গতিশীল হয়। তাহলে এই যে এই বরাবর কি হচ্ছে, অর্থাৎ ও এক্স বরাবর কি হচ্ছে, রোলারটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে ও ওয়াই যেটা নিচের দিকে ক্রিয়া করছে, সেটা কি করছে, রোলারটার ওজনটাকে বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? ও ওয়াই বল বলছে রোলারটির ওজন বৃদ্ধি করে ভারী করে, এর ফলে রোলারটি গতিশীল করতে অসুবিধা হয়। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ঠেলা। এবার টানার ক্ষেত্রে কি হয় দেখে নিই আমরা একটু। দেখো, যখন রোলারকে টানা হয় তখন কি হয়, ধরো আমি এই বরাবর টানছি, ঠিক আছে, ও আর, তো তোমাদের বলেছি যে দুটো উপাংশে বিভক্ত হয়ে যাবে, একটা অনুভূমিক আরেকটা হচ্ছে মানে লম্বালম্বি আর কি, লম্বভাবে। দেখো, রোলার টানার সময় ধরা যাক ও আর অভিমুখে ধরো এই অভিমুখে বল প্রয়োগ করা হলো। এই বলটি বিভাজন করলে একটি বল ও এক্স, যেটি ভূমির সমান্তরালের সাথে ক্রিয়া করে, এই যে ভূমির সমান্তরালে ও এক্স ক্রিয়া করবে, ঠিক আছে? আরেকটি বল পাওয়া যাবে যেটা হচ্ছে ও ওয়াই হলো, যেটি ওপরের দিকে ক্রিয়া করে। তাহলে ও ওয়াইটা ওপরের দিকে ক্রিয়া করছে, আর ও এক্সটা সেটা হচ্ছে ভূমির সমান্তরালে ক্রিয়া করছে। তো ও এক্স বলের সাহায্যে রোলারটি সামনের দিকে গতিশীল হয়, যেটা ও এক্স বরাবর সেটা হচ্ছে যে জিনিসটা, রোলারটা সামনের দিকে গতিশীল হচ্ছে। আর এটা ও ওয়াই বল, এটা ও সি দিয়েছে কেন, ও ওয়াই বল ঊর্ধ্বমুখী হওয়ায় রোলার ওজন কমায়। যেহেতু ও ওয়াইটা আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী হচ্ছে, তার জন্য কিন্তু সেটা রোলার মানে ওজনটা কিন্তু কমিয়ে দেয় এবং সেটিকে হালকা করে দেয়, এর ফলে রোলারটিতে গতিশীল করতে সুবিধা হয়। তাই বলছে যে রোলারকে ঠেলার চেয়ে কিন্তু টানাই সুবিধাজনক, ঠেলার থেকে টানা সুবিধাজনক, ঠিক আছে? অর্থাৎ এদের যে দুটো উপাংশ ভাগ হচ্ছে, এই উপাংশ দুটোর কাজের উপরে আমরা বুঝতে পারছি। নেক্সট দেখো, এবার দেখো তোমাদের প্রথম গতিসূত্র থেকে আমরা বলেছি যে দুটো ব্যাপার সম্পর্কে আমরা জানতে পারি। এক হচ্ছে বলের সংজ্ঞা, নিউটনের প্রথম গতিসূত্র থেকে দুটো বিষয় সম্পর্কে জানি, একটা হচ্ছে বলের সংজ্ঞা, আর দ্বিতীয়ত পদার্থের জাড্য, বস্তুর জাড্য, ঠিক আছে? এবার বলের সংজ্ঞা তো আমরা পেয়েছি যে কোনো গতিশীল বস্তুকে যদি তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হয় বা পরিবর্তন করা হয়, যেটা প্রয়োগ করে আর কি, তো সেটাকেই আমরা বলছি বল, পড়েছিলাম আমরা। এবার জাড্য সম্পর্কে দিয়েছে। জাড্য কি, জাড্য
কোনো বস্তু স্থির অবস্থা বা গতিশীল অবস্থা বজায় রাখার প্রবণতাকে বলছে জাড্য। কোনো একটা জিনিস সেটা স্থির অবস্থায় থাকতে চাইছে, তাহলে সেটাই হচ্ছে মানে সে স্থির অবস্থায় যদি থাকে সে সবসময় স্থির অবস্থায় থাকার চেষ্টা করছে, আর যে গতিশীল সে চাইছে যে আমি গতিশীলই থাকবো। তো এই যে প্রবণতা, এটাকে বলা হচ্ছে জাড্য। জাড্য দুই রকমের হয়, একটা হচ্ছে স্থিতিজাড্য, একটা হচ্ছে গতিজাড্য। স্থিতিজাড্য কাকে বলে? কোনো স্থির বস্তু সর্বদা স্থির থাকার যে প্রবণতা সেটাকেই বলা হচ্ছে স্থিতিজাড্য। স্থিতিজাড্য, দেখো স্থিতিজাড্যের ক্ষেত্রে আমরা এক্সাম্পল অনেক দিতে পারি। আচ্ছা, এখানে আমি কিছু নিয়েছি, সেগুলো আগে বলে নিই। একটা বাসের ভেতরে কিছু যাত্রী দাঁড়িয়ে আছে ধরো। এবার বলছে বাসটা হঠাৎ করে যখন চলতে শুরু করে তখন কিন্তু যাত্রীরা পেছনের দিকে হেলে যায়। ঠিক আছে, এর কারণ হলো গাড়ি যখন স্থির ছিল তখন যাত্রীরাও কিন্তু স্থির ছিল, গাড়িটা যখন স্থির অবস্থায় রয়েছে যাত্রীরাও স্থির রয়েছে। কিন্তু গাড়ি যখনই হঠাৎ করে চলতে শুরু করলো তখন যাত্রীদের নিম্নাংশ, অর্থাৎ যেটা বডির যে পার্টটা গাড়ির সাথে অ্যাটাচ করা রয়েছে, সেটা পা হতে পারে বা বডির পার্টটা হতে পারে, বলছে গতিশীল হয়। যেহেতু বাসটা গতিশীল হয়ে যাচ্ছে, তাহলে যে অংশটা গাড়ির সাথে অ্যাটাচ করা আছে সেটা কি হচ্ছে? গতিশীল হয়ে যাচ্ছে। কিন্তু ঊর্ধ্বাংশ, যেটা আমাদের বডির ওপরের পার্টটা, সেটা কিন্তু স্থির অবস্থা মানে স্থিতিজাড্যের জন্য স্থির অবস্থায় থাকতে চায়। অর্থাৎ এতক্ষণ ধরে সে তো স্থির ছিল, তার জন্য তার পুরো বডিটাই স্থির থাকতে চায়, কিন্তু যেহেতু আমাদের লোয়ার পোর্শনটা গাড়ির সাথে অ্যাটাচ ছিল সেটা চলতে শুরু করে দিচ্ছে, কিন্তু ওপরের পার্টটা তো ধরো উপরে ভাসমান অবস্থায় রয়েছে, তো সেটা চাই যে আমি স্থির অবস্থায় থাকতে। তার জন্য কি হয়, সে কিন্তু পেছনের দিকে হেলে যায়। ঠিক আছে, পেছনের দিকে সে হেলে যায়। আচ্ছা, এরকম আরও এক্সাম্পল আছে, দেখো বালতিতে কানায় কানায় পূর্ণ জল নিয়ে বালতিকে হঠাৎ করে ধাক্কা দিলে কানায় কানায় জল ভর্তি করে নিল, দিয়ে হঠাৎ করে ধাক্কা দিলে কিছুটা জল পেছনের দিকে বলছে যে চটকিয়ে পড়ে, চলকিয়ে পড়ে, মানে কিছুটা জল পেছনের দিকে পড়ে যায়। এর কারণ হলো বালতির উপর সামনের দিকে হঠাৎ বল প্রয়োগ করা হলে বালতির সামনের দিকে গতিশীল হয়, কিন্তু বালতির জল তখনও স্থিতিজাড্যের জন্য স্থির অবস্থায় থাকতে চায়, তাই পেছন দিকে কি চলকিয়ে পড়ে। টার্মটা কেমনটা? চলকিয়ে পড়ে। আচ্ছা দেখো, জলটা স্থির অবস্থায় রয়েছে, হঠাৎ করে আমি কি করছি, বালতিটাকে পুশ করছি, ঠেলা দিচ্ছি, আর বালতিটাকে ঠেলা দিচ্ছি, বালতিটা গতিশীল হয়ে যাচ্ছে, কিন্তু জল তো সে তার মানে যেহেতু সে স্থির অবস্থায় ছিল, সে স্থির অবস্থায় থাকতে চাইছে। ঠিক আছে, স্থির অবস্থায় থাকতে চাইছে, যার জন্য বালতিটা যদি আমি ঠেলা দিই, সেটা যদি ধরো সামনের দিকে এগিয়েও যায়, কিন্তু জলটা কিন্তু তার আগের জায়গায় থাকতে চাইছে, তার জন্য জলটা কিন্তু পেছনের দিকে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো কম্বল থেকে ধুলো ঝাড়ার সময় কম্বলকে কোনো অবলম্বন থেকে ঝুলিয়ে লাঠি দিয়ে আঘাত করা হলো, দেখা যায় কম্বল থেকে ধুলো ঝরে পড়ছে। এর কারণ হলো কম্বলকে জোরে জোরে আঘাত করার ফলে প্রযুক্ত বলের দিকে হঠাৎ করে গতিশীল হয়, কিন্তু এর মধ্যে আলগাভাবে লেগে থাকা ধুলোবালি স্থিতিজাড্যের জন্য তখনও স্থির থাকে, ফলে কম্বল থেকে অবলম্বন হারিয়ে ধুলো পৃথক হয়ে ঝরে পড়ে। তাহলে কম্বল আছে, ধুলো আছে ওর মধ্যে, এবার আমি দিচ্ছি বাড়ি দিলে কি হবে? বাড়ি দিলে আমার কম্বলটা এদিক ওদিক করছে, কিন্তু ওই ধুলোগুলো ওরা তাদের নিজের জায়গায় স্থির থাকার চেষ্টা করছে, যার ফলে সেগুলো ঝরে পড়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো, স্থিতিজাড্য খুব নর্মাল জিনিস, এগুলো পড়লেই বোঝা যায়। গতিজাড্য হচ্ছে কোনো গতিশীল বস্তু সর্বদা সমবেগে সরলরেখা বরাবর যদি গতিশীল থাকার যে প্রবণতা, ঠিক আছে, যে গতিশীল সে সবসময় গতিশীল থাকার তার একটা প্রবণতা রয়েছে, এটাকে বলা হচ্ছে গতিজাড্য। যেমন আমি তোমাদের একটা ফ্যানের কথাটাই বলি, যে একটা বৈদ্যুতিক পাখার সুইচ অফ করে দিলেও পাখাটা সঙ্গে সঙ্গে কিন্তু থেমে যায় না, তাই না? এবং গতিজাড্যের জন্য সেটা আরও একবার কিন্তু মানে আরও পাক খেতে থাকে। অর্থাৎ ফ্যানটা যেহেতু গতিশীল ছিল, সে চাইছে যে আমি শুধু গতিশীলই থাকি, তাহলে এটাই তার গতিজাড্য। ঠিক আছে, যার জন্য আমরা সুইচ অফ করলে সঙ্গে সঙ্গে কি ফ্যান একদম স্টপ হয়ে যায় না, তারপরেও কিন্তু কিছুটা ঘুরতে থাকে। আচ্ছা, যেমন দৌড় প্রতিযোগিতায় তোমরা দেখেছো যে যেখানে একেবারে লাস্ট পোর্শানে সবাই একটা সুতো দিয়ে রাখে আর কি, তো লাস্ট পোর্শানে পৌঁছানোর পরেও কিন্তু তাকে কিছুটা এগিয়ে যেতে হয়, মানে সে সঙ্গে সঙ্গে গিয়ে একেবারে যেখানে দাগ সেখানে থেমে যাবে না,
সেখান থেকেও কিন্তু তার গতিজাড্যের জন্য সে কিন্তু সেখানে স্টপ হতে পারে না, তার থেকে কিন্তু অনেকটা দূরে গিয়ে তারপরে সে থামে। ঠিক আছে? তো গাড়ির ক্ষেত্রেও আমাদের সেই একই রকম এক্সাম্পল। ধরো একটা গাড়ি গতিশীল রয়েছে, এবার গতিজাড্য, তার মানে কি সে গতিশীলই থাকতে চাইছে, হঠাৎ করে দিল ব্রেক কষে। এবার ব্রেক কষলে আমরা কি করি? সামনের দিকে ঝুঁকে পড়ি, হুমড়ি খেয়ে পড়ি। তো এটার কারণও কিন্তু গতিজাড্য, মানে গাড়িটা যেহেতু গতিশীল ছিল, আমাদের বডিটাও তখনও গতিশীলই ছিল। এবার হঠাৎ করে যখন গাড়িটা ব্রেক কষে দিল, আমাদের নিচের অংশ মানে শরীরের নিচের অংশটা গাড়ির সাথে যখন অ্যাটাচ ছিল, সেটা তো স্থির হয়ে যাচ্ছে গাড়ির সাথে সাথে, কিন্তু ওপরের পার্টটা সে তো ভাবছে যে আমি এখনও গতিশীলই রয়েছি। সে কী করে? সে মানে গতিজাড্যটা তার ধরে রাখার চেষ্টা করে। তখনই কী করে? ব্রেক যেই কষলো, সঙ্গে সঙ্গে কিন্তু সে সামনের দিকে, তার গতিজাড্যের জন্য সে বডির আপার পার্টটা সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে? যার জন্য আমরা সামনের দিকে হুড়মুড়িয়ে পড়ি আর কি। ওকে, তো তোমাদের এখানে আমি এইটুকুনি রাখলাম। আর তোমাদের এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো রয়েছে, আমি দেখি অঙ্কগুলো যদি আমি তোমাদের একটু বুঝিয়ে দিতে পারি, তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় অসুবিধা হবে না। চলো, আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।